নিউজিল্যান্ড বা আফ্রিকার বিভিন্ন দেশ যেমন কেনিয়াতে আজ থেকে 10 বছর বা তার বেশি সময় আগে থেকেই ব্ল্যাক সোলজার ফ্লাই নামে একটি পোকার উপরে গবেষণা চালানো হচ্ছিল। এই পোকাটাকে কিভাবে বাজারে যে হাঁস মুরগি বা মাছের রেডি ফিড আছে, এই রেডি ফিডের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তার উপরেই গবেষণাটা চালানো হচ্ছিল। এবং মোটামুটি 7-8 বছর আগে তারা সফল, এই ব্ল্যাক সোলজার ফ্লাই বা বাংলায় এটাকে আমরা প্যারেট পোকা বা সৈনিক পোকা বলি, এই পোকার উপরে গবেষণা চালিয়ে তারা সফল রেডি ফিডের বিকল্প হিসেবে তারা হাঁস মুরগি বা মাছের খাবার হিসেবে এই প্যারেট পোকাটাকে ব্যবহার করা শুরু করেছে প্রায় 7-8 বছর আগে। এবং 5-6 বছর আগে থেকেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কেনিয়ার মতো দেশগুলোতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করা হচ্ছে এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের। ছোট কিছু ক্লিপ আমরা জুড়ে দিচ্ছি যে কীরকম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সে দেশে হচ্ছে, প্রত্যেক দিন টনকে টন উৎপাদন হচ্ছে। তো এই গোল্ড ইনসেক্ট খ্যাত যে পোকাটি, সেটার ব্যবহার বা চাষ বা প্রচারণাটা বাংলাদেশে এখনও শুরু হয়নি। খুব কম সংখ্যক খামারিরা এটাকে অ্যাকসেপ্ট করছেন। কেউ হয়তো বাইরে থেকে আনছেন বা কেউ দেশের ভেতরেই আরেকজন খামারের কাছ থেকে সংগ্রহ করে সেটাকে ব্রিডিং করে বেশি করে নিজেদের যে খামার মুরগি বা হাঁস বা মাছের যে পুকুর সেখানে ব্যবহার করছেন। এবং মোটামুটি আমরা যতগুলো জায়গায় গিয়েছি, গাইবান্ধা, মুন্সিগঞ্জ এবং আরও কয়েকটি জায়গায়, মোটামুটি সবগুলো খামারিরাই তাদের নিজেদের জায়গা থেকে সফল। এবং তাদের বক্তব্য এই যে বাজার থেকে উচ্চ মূল্যের রেডি ফিড না কিনে যদি আমরা এই প্যারেট পোকা বা সৈনিক পোকা চাষাবাদ করি এবং সেটাকে রেডি ফিড হিসেবে ব্যবহার করি, তাহলে এই হাঁস মুরগি বা মাছের খামার থেকে অনেক বেশি প্রফিট বা মুনাফা লাভ করা সম্ভব। My name is Samuel Nderitu, a food activist and a food campaigner. I advocate for fair food, clean food, healthy and affordable food. I want to talk about the black soldier flies, which are very important to the smallholder farmers who are rearing either fish or livestock or even pigs, because this larva is feeds to the livestock. Every time we interview our farmers across the country, one of the major complaints we hear from them is the punitive cost of commercial feeds. Feeding cost effectively is a major headache for most farmers. Black soldier fly BSF may hold the key to solving this problem that has burdened farmers for decades. In our today's episode of Kilimo na Biashara, we introduce you to a young Kenyan graduate leading efforts to turn trash into cash. Our farmer today tells us that the insect larvae of the black soldier fly can turn organic waste and manure into very high protein feed. The insect's larva production is cheap, thereby reducing the cost of feed. They can help improve fish, livestock, and even crops productivity, leading to higher incomes while causing zero waste. Let's go! This is how you do it. Everybody move it.
Hi everyone, my name is Roseanne. I'm an agripreneur. Here I'm doing fly farming, black soldier flies. And come, let me show you what that entails. Lovely! Ooh. This is gold, huh? Brown gold, brown live gold. হাঁসের, মুরগির বা মাছের খামার শব্দগুলোর সাথে আমরা মোটামুটি বেশিরভাগ মানুষই পরিচিত, কিন্তু পোকার যে খামার হতে পারে, পোকার খামার শব্দটির সাথে আমরা বেশিরভাগ মানুষ অপরিচিত। এই পোকার খামার শব্দটির সাথেই পরিচয় ঘটিয়ে যাচ্ছেন আমাদের দেশের বেশ কিছু খামারি ভাইয়েরা, যেমন গাইবান্ধার জুলফিকার আলী মামুন ভাই, মুন্সিগঞ্জের হাসান ভাই, আমি বা আমার মতোই আরও কিছু মানুষ। প্রায় 50% প্রোটিন এবং 35% ফ্যাট বিশিষ্ট এই ব্ল্যাক সোলজার ফ্লাই বা প্যারেট পোকা হাঁস, মাছ বা মুরগির উৎকৃষ্ট খাবার হতে পারে, যেটা বহু বছর থেকেই বাইরের বিভিন্ন দেশ, যেগুলো নাম আগেই বলেছি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম বা কেনিয়াতে হাঁস, মাছ বা মুরগির স্বীকৃত খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবং এই প্যারেট পোকা বা সৈনিক পোকা যেই মুরগিগুলোকে, ফার্মের পোলট্রি মুরগিগুলোকে খাওয়ানো হয়, সেই মুরগিগুলোর মাংসের স্বাদটাও আলাদা রকমের এবং বেশি টেস্টি হয়। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এই প্যারেট পোকা কোনো ধরনের রোগের জীবাণু বহন করে না, এবং এটার রেফারেন্স নিচে ডেসক্রিপশনে দেওয়া হবে, যে এটা নিয়ে অনেক বড় গবেষণাও আছে, গবেষণাপত্রও আছে, যে এটা বিশেষ তেমন কোনো বড় ধরনের রোগের জীবাণু বহন করে না। এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আলোচনা করব যে প্যারেট পোকা বা সৈনিক পোকাটা বাইরের দেশে কিভাবে চাষ হচ্ছে, কি কি ধাপ অনুসরণ করছে, বা এটার আসলে চাষ প্রণালীটা কি। ভিডিওটা যেহেতু প্রমোশনাল ভিডিও, এখানে সবগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবে পরবর্তীতে আমি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে, প্রত্যেকটা স্টেপের উপর আলাদা আলাদা বিস্তারিত সহ ভিডিও আনবো, যেগুলোতে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে বা মনে সংশয় থাকবে, বা যে বিষয়গুলো বুঝতে পারবেন না, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব, এবং আপনাদের বিভিন্ন কমেন্টের বা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলোও পরবর্তী বিভিন্ন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আলোচনা করব এই প্যারেট পোকার চাষটা কি কি ধাপে করতে হয়। আসলে বিশেষ কোনো পদ্ধতি এটা নাই চাষাবাদের জন্য। প্যারেট পোকার জীবদ্দশায় 5টা স্টেজ বা ধাপ যেটাই বলেন, 5টা পর্যায় আছে। এই 5টা পর্যায় ঠিকঠাকভাবে মেনটেন করতে পারলেই আসলে প্যারেট পোকার সফল চাষাবাদ করা যায়। এই সৈনিক পোকার 5টা যে স্টেজ আছে সেগুলো হচ্ছে আপনার এগস, লার্ভা, প্রিপিউপা, পিউপা এবং 5 নাম্বারটা হচ্ছে অ্যাডাল্ট। সবগুলো স্টেজ নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে শুরুর স্টেজ কোনটা হবে, এটা আসলে মুরগি আগে না ডিম আগে, বিষয়টা সেরকম। বিষয়গুলো আসলে এরকম চক্রাকারে 5টা যে স্টেজ থাকে, চক্রাকারে থাকে। কোনটা শুরু এটা আসলে স্পেসিফিকভাবে বলা সম্ভব নয়। আলোচনার খাতিরে আমি ডিম সংগ্রহকে, এগস যে পর্যায়টা আছে, এই ডিম সংগ্রহকে 1 নম্বর স্টেজ হিসেবে আলোচনা শুরু করব। প্রথম স্টেজ হিসেবে যদি আমরা ডিম সংগ্রহ ধরি, তাহলে ডিমটা কিভাবে সংগ্রহ করা যায়। ডিমটা সংগ্রহ করতে হয় হচ্ছে ব্রিডিংয়ের পর। যখন একটা মেল এবং ফিমেল মাছি যৌন মিলন করে, তারপরে ফিমেল যে মাছিটা থাকে সেটা ডিমের কেজে ডিম পাড়ে। মোটামুটি একটা মাছি 400 থেকে 800টা পর্যন্ত ডিম পাড়ে, যেটা
সম্ভবত 40 থেকে 60 গ্রামের মতো হয়। কত গ্রাম এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, মনে নেই আসলে। এই ডিমগুলো প্রতিদিন কালেক্ট করতে হয়। কালেক্ট করলে মোটামুটি এতটুকু পরিমাণ হয়। যদি 100 পিস মাছে ডিম পারে তাহলে এইটুকু পরিমাণ যদি হয়, সেটা নিয়ে আমরা হ্যাচিংয়ে দিব। মানে ডিম ফুটানোর যে পদ্ধতিটা সেটাকে বলা হয় হ্যাচিং। এই হ্যাচিং নিয়ে ছোট্ট একটা ভিডিও আছে, এখানে অ্যাটাচ করে দেওয়া হবে। তবে এখানে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই প্যারেট পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের একটা দেশি জাত আছে। যদি কোনো মরা মুরগি বা গরু বা অন্য কোনো পচনশীল দ্রব্য কোথাও ফেলে রাখা হয়, তাহলে কিছু পোকা জন্ম নেয়। এই পোকাগুলো ব্ল্যাক সোলজার ফ্লাই, তবে এগুলোর জাতটা আলাদা। এখান থেকেও আমরা চাইলে পিউপা বা লার্ভা কালেক্ট করতে পারি, কিন্তু এগুলোর ব্রিডিং করানোটা খুবই কঠিন। মাত্র 18% সফলতা আসে ব্রিডিংয়ের ক্ষেত্রে। সেই জন্যই আমরা যেটা খামারে চাষাবাদ করি, যেই প্যারেট পোকাটা বাইরের দেশে খামারে চাষাবাদ করা হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটা, সেই পোকাটার জাত হচ্ছে, একটু দেখে নিতে হবে, হারমেটিয়া ইলিউসেন্স বৈজ্ঞানিক নাম যেটার। এই হারমেটিয়া ইলিউসেন্স নামের যে জাতটা, সেটা যদি লালন পালন করা হয় তাহলে ব্রিডিংটা খুব দ্রুত হয়, প্রোডাকশনটা বেশি আসে এবং এটার পুষ্টিগুণও অনেক বেশি। এখানে গোটা পাঁচেক গামলা দেখা যাচ্ছে, যেগুলো মশারি বা নেট দিয়ে ঢাকা। এর ভেতরে কি আছে আমি একটু খুলে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এর ভেতরে আসলে যেটা আছে সেটা হচ্ছে ডিম। ডিমগুলো হ্যাচিংয়ে দেওয়া হয়েছে। হ্যাচিংয়ে দেওয়ার অর্থ হচ্ছে ডিম ফুটিয়ে আমরা লার্ভা বের করব। এখানে একটু স্পষ্ট করে দেখা যাচ্ছে একটা তলাবিহীন পাইপের উপরে মশারি দিয়ে বেঁধে তার উপরে ডিমগুলো রাখা হয়েছে। এই ডিমগুলো ফুটে মশারির ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে। নিচে পড়ে গেলে নিচে যেই খাবার দেওয়া আছে, খৈল, ভুট্টার গুঁড়া, এই খাবারের উপরে পড়ে যাবে এবং এই যে হ্যাচিংয়ের প্রসেসটা, এটা 1 থেকে 4 দিন চলবে। 1 থেকে 4 দিন পরে লার্ভাতে পরিণত হবে। আমি যদি আপনাদের একটু ভালো করে ফোকাস করে দেখাই ডিমগুলো, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। ফোনে ভিডিও করা তো, এই জন্য ফোকাস হতে দেরি হয়। ডিমগুলো কতটুকু স্পষ্ট বুঝতে পারছেন আমি জানি না। এই মশারির উপরের অংশটুকু হচ্ছে ডিম, আর একেবারে যে গামলায় রেডি ফিডের মতো দেখতে পাচ্ছেন আসলে, ওগুলো ছিল হচ্ছে খাবার। প্রত্যেকটা গামলাতেই একই জিনিস করা আছে। এখানে যে 4-5টা গামলা আছে, প্রত্যেকটা গামলাতেই একই পদ্ধতিতে একই রকমভাবে এই হ্যাচিং করা হচ্ছে। একটা পাইপের উপরে মশারি বাঁধা, তার উপরে ডিম, এবং পাইপের নিচের অংশটা ফাঁকা। ডিম হ্যাচ হয়ে মশারির ফুটা দিয়ে নিচে খাবারের উপরে পড়ে যাবে। 1 থেকে 4 দিনের মধ্যে প্রসেসটা ঘটবে এবং খাবারে পড়ে যাওয়ার পরে খাবারগুলো লার্ভা খেতে শুরু করবে। এই হচ্ছে মোটামুটি হ্যাচিংয়ের যে প্রসেস, সেটা আর কি ছোট্ট পরিসরে। এই প্যারেট পোকাগুলোর ডিম ফুটানোর পরে লার্ভা বের হয়ে আসার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় হ্যাচিং। এখানে এই হ্যাচিং প্রসেসটা খুব সামান্য ছোট 1-2 মিনিটের ভিডিওতে দেখানো হয়েছে। আমরা চেষ্টা করব এই হ্যাচিংয়ের উপরে একটা আলাদা ভিডিও তৈরি করার, অথবা লাইভ দেখানোর। আমাদের যে খামারটা আছে, ছোট্ট খামারটা আছে, সেই খামারে আমরা হ্যাচিং করার একটা লাইভ ভিডিও তৈরি করার চেষ্টা করব। যখন ভিডিওটা পাবলিশ করা হবে তখন আপনারা নোটিফিকেশন পাবেন, আর এই নোটিফিকেশন পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে রেখে দিন। আরেকটা বিষয় হচ্ছে যে প্যারেট পোকার ডিমগুলো দেখতে কেমন হয়।
এদের ডিমগুলো ছবিতে দেখতে পারবেন। এই ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিম ফোটার আগের অবস্থা, মানে একেবারেই ডিমটা শুধু কালেক্ট করা হয়েছে, এটা কোনো প্রসেসের মধ্যে দিয়ে যায়নি, শুধু কালেক্ট করা হয়েছে, এরকম ডিমের ছবি হচ্ছে এটা। আর এরপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে ডিমটা ফুটে গেছে এবং এই ছবিটা তোলা হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। ডিমটা পর্যবেক্ষণ করার পরে সেই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেই ছবিটা তোলা হয়েছে। এটা আমি তুলিনি, এটা যখন প্যারেট পোকার বিষয়ে গবেষণা করা হয় সেই গবেষণার সময়ে তোলা, এটা ছবিগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা। এই পুরো হ্যাচিং প্রসেসটা, মানে ডিম ফুটে লার্ভায় পরিণত হওয়ার যে প্রসেসটা, এটা চলে মোটামুটি 4 দিন, 1 থেকে 4 দিন। এবং এই 1 থেকে 4 দিনের পরে যে প্রসেসটা শুরু হয়, যে স্টেজটা শুরু হয়, সেটা হচ্ছে লার্ভা স্টেজ। আমরা যে 5টা স্টেজের কথা বলেছিলাম, প্রথমটা হচ্ছে এগসের স্টেজটা চলে গেল এবং দ্বিতীয় স্টেজটা আসছে হচ্ছে লার্ভা স্টেজ। এখানে কিছু গামলা দেখা যাচ্ছে এবং একটা গামলা একটু আমি জুম করে দেখাই। এই গামলার ভেতরে 7 দিন বয়সী লার্ভা আছে। আরও যদি একটু ক্লোজলি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ছোট্ট ছোট্ট যে সাদা পোকাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে 7 দিন বয়সী লার্ভা। এদের বয়স 7 দিন, হ্যাচিংয়ের পরে, হ্যাচিংয়ের শুরু থেকে মোট 7 দিন। ব্ল্যাক সোলজার ফ্লাই বা সংক্ষেপে বিএসএফ, এই বিএসএফের পুরো লাইফ সার্কেলে, পুরো যে লাইফ সাইকেলটা, সেই সাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে লার্ভা স্টেজ। ডিম ফুটে 1 থেকে 4 দিনের মধ্যে যখন লার্ভা পাত্রে জমা হয়, এই পাত্র থেকে আমরা 2, 3 বা 4টা প্রয়োজন মতো পাত্রে লার্ভাগুলোকে স্থানান্তর করি। কারণ যখন একটা পাত্রে অনেক বেশি পরিমাণ লার্ভা জমা হয়, সেখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকার কারণে এই লার্ভাগুলোর বৃদ্ধি আটকে যায়। আর যখন আমরা 2, 3, 4টা 5টা পাত্রে স্থানান্তর করি, তাদের পর্যাপ্ত পরিমাণে স্পেস দেই, তখন তাদের বৃদ্ধিটা স্বাভাবিকভাবে ঘটতে থাকে। প্রতিবারেই হ্যাচিংয়ের পরে এরকম অনেকগুলো পাত্রে ট্রান্সফার করা হয়। আমাদের 5টা হ্যাচিংয়ের পাত্র আছে, 5টা হ্যাচিংয়ের পাত্র থেকে আমরা মোটামুটি 25টা পাত্রে স্থানান্তর করি। এই যে স্থানান্তর করলাম, 1 থেকে 4 দিন পর হ্যাচিং হলো, হ্যাচিংয়ের পরে লার্ভাগুলোকে স্থানান্তরিত করলাম 4-5টা পাত্রে, তখন থেকে লার্ভা স্টেজটা শুরু হলো এবং এই লার্ভা স্টেজটা গ্রীষ্মকালে 13 থেকে 18 দিন পর্যন্ত স্থায়ী হয়। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই লার্ভা স্টেজে লার্ভাগুলোর শারীরিক গাঠনিক যে পরিবর্তন, সেটা মোটামুটি 5 থেকে 6 বার পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটাকে আমরা বুঝতে পারবো ছবিতে দেখানো কালার চেঞ্জের মাধ্যমে। প্রথমে একেবারে সাদা থাকে, তারপরে ধীরে ধীরে একটু ব্রাউন হয়, আরও একটু ব্রাউন হয়, আরও একটু ব্রাউন হয়, গাঢ় হয়, গাঢ় হয়, এরকম হতে হতে মোটামুটি 5 থেকে 6টা ছোট ছোট স্টেজ, ছোট ছোট কালার চেঞ্জের ঘটনা এই লার্ভা স্টেজে ঘটে। এই যে লার্ভা স্টেজ, এই স্টেজটা থেকেই শুরু হয় এদের যে আসল খাবার দাবার সেটা খাওয়া। মানে যখন এরা হ্যাচিং হয়, 1 থেকে 4 দিন বয়স হ্যাচিং হয়, হ্যাচিং হওয়ার সময় আমরা কিছু ফ্রেশ খাবার দিয়েছিলাম, যেমন ভুট্টার গুঁড়া বা তুষ বা হচ্ছে খৈল। কিন্তু যখন লার্ভা হিসেবে আমরা অন্যান্য পাত্রে 5-7টা পাত্রে স্থানান্তর করি, তখন আমরা এদের খাবার হিসেবে দেই হচ্ছে পচা খাবার, পচনশীল খাবার, যেমন রান্নাঘরের যে কিচেন স্ক্র্যাপস বলা হয়, রান্নাঘরের পচা খাবার, বা শাকসবজি ফলমূলের পচা অংশ, বা হচ্ছে চাইলে ভুট্টার গুঁড়াও দেওয়া যায়। কিন্তু বিশেষ করে পচা খাবারগুলো খাওয়া শুরু হয় এই লার্ভা স্টেজ থেকে। এখানে একটা বিষয় বলা ভালো, সেটা হচ্ছে যে ব্ল্যাক সোলজার ফ্লাই সবচেয়ে পছন্দ করে রান্নাঘরের বা সবজি জাতীয় পচা খাবার এবং
কফি গ্রাউন্ড, যেটা বাংলাদেশে আসলে প্রোভাইড করা পসিবল নয়। আর কিছু কিছু খামারিরা এটাকে মুরগির ভুঁড়ি বা পচা মাংস জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করে, যেটা তারা খায়। কিন্তু সত্যি কথা বলতে গবেষণার যেটা ফলাফল, সেটার ভিত্তিতে দেখা যায় যে ফ্যাটি খাবার যেটা বা মাংস জাতীয় খাবার যেটা, সেটা এই প্যারেট পোকা বা প্যারেট পোকার যে লার্ভা, সেটা সত্যিকার অর্থে পছন্দ করে না। একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে কি, যে ব্ল্যাক সোলজার ফ্লাই বা প্যারেট পোকাকে তার যে বৃদ্ধি, এটাকে খাবার কম বা বেশি দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। মানে বিষয়টা একটু বুঝাই বলি, সেটা হচ্ছে যে গ্রীষ্মকালে প্যারেট পোকার যে লাইফ সাইকেল সেটা মোটামুটি 42 থেকে 55 দিন পর্যন্ত, কিন্তু শীতকালে প্যারেট পোকার লাইফ সাইকেলটা 4 থেকে 6 মাস পর্যন্ত। এর কারণ হচ্ছে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা। সেই সাথে আরও একটা বিষয় হচ্ছে, যখন প্যারেট পোকা লার্ভা অবস্থায় থাকে গ্রীষ্মকালে, তখন আমরা 13 থেকে 18 দিন পর্যন্ত, এই 13 থেকে 18 দিন পর্যন্তই যদি আমরা খাবার দেই, তাহলে তারা 13 বা 18 দিন পর্যন্তই খাবার খেতেই থাকবে। আর যদি এখানে এমন করা হয় যে তাদের আসলে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে না, তাহলে তারা এমনভাবে অভিযোজন করে নেবে নিজেদের শরীরটাকে। তাদের যদি আমরা 10 দিন খাবার দেওয়ার পরে খাবার দেওয়া বন্ধ করি, তাহলে 10 দিন পরের থেকেই তারা শরীরটাকে এমনভাবে অভিযোজন করে নেবে পরিবেশের সাথে যে তারা আর খাবার চাইবে না, এবং তারা মোটামুটি লার্ভা স্টেজ থেকে নিজেদের শরীরটাকে পরবর্তী স্টেজ, যেটা প্রি পিউপা, সেই স্টেজের উপযোগী করে নেবে। এটা নিয়ে আসলে বিস্তারিত অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই বলতে হবে। এটা নিয়ে আরও একটা আলাদা ভিডিও তৈরি করব। তবে যারা এখানে এই ভিডিওতে এই বিষয়টা বোঝেননি, তারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন যে কি বোঝেননি, কেন বোঝেননি, কি বুঝতে চান। তাহলে সেই বিষয়টা নিয়ে, সেই বিষয়গুলোর উপরে আমি প্রাধান্য দিয়ে পরবর্তী ভিডিওটা এটার উপরে আলাদাভাবে তৈরি করতে পারবো। এই লার্ভাগুলো তাদের লার্ভা স্টেজে অনেক পরিমাণ খাবার খায়। মানে এই স্টেজটাই হচ্ছে তাদের খাওয়ার উপযুক্ত সময়। এ সময় তারা খেতেই থাকে, যতটুকু পারে শরীরে পুষ্টি জমায় নেয়। এরপরে ধীরে ধীরে তাদের যে ছোট ছোট কালার চেঞ্জ, 6টা কালার চেঞ্জ হয়। এই ছোট ছোট কালার চেঞ্জের মাধ্যমে তারা পরবর্তী স্টেজের দিকে আগায় যায়, যেটাকে বলা হয় প্রি পিউপা স্টেজ। এই প্রি পিউপা স্টেজটা 7 দিন স্থায়ী থাকে, মোটামুটি 7 দিন। এইগুলো হচ্ছে প্রি পিউপা, মানে এগুলো পিউপা হওয়ার আগের যে কন্ডিশন। মোটামুটি 1 ইঞ্চি হয়নি, আবার 1 ইঞ্চির মতো। এরা আর কিছু দিনের মধ্যেই খাবার খাওয়া বন্ধ করে দিবে, এবং এগুলোই প্রি পিউপা। এই স্টেজে আসলে এদের শরীরের অনেকগুলো গাঠনিক পরিবর্তন হয়। কীরকম? লার্ভা স্টেজে এদের শরীরের একপাশে মুখের মতো একটা অংশ ছিল, যেটা দিয়ে তারা খাবার খেত, বিভিন্ন পচা খাবারগুলো খেত। কিন্তু যখন প্রি পিউপা স্টেজে থাকবে, প্রি পিউপা স্টেজ, এই প্রি পিউপা স্টেজে কি হবে, এই মুখের অংশটা ধীরে 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 হুকের মতো একটা অংশে পরিণত হবে। আবারও বলছি, এই যে লার্ভা স্টেজ থেকে প্রি পিউপা স্টেজে যখন যাবে এবং সেখানে যখন 7 দিন স্থায়ী থাকবে, এই 7 দিনের মধ্যে বিভিন্ন শারীরিক গাঠনিক পরিবর্তন আসবে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে এদের মুখটা হুকের মতো একটা অংশে পরিণত হবে। হাতের মধ্যে যে জিনিসটা ফোকাস করে দেখানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে প্রি পিউপা। দেখেন, এটার সামনে একটা হুকের মতো অংশ সৃষ্টি হয়েছে। এরা প্রি পিউপা স্টেজের যে 7 দিন সময়, এই সময়ের মধ্যে খাওয়া দাওয়াটা বন্ধ করে দেবে। মানে এরা আর খাওয়া দাওয়া করবে না। কেউ হয়তো একদিন আগে বন্ধ করে দেবে, কেউ হয়তো একদিন পরে বন্ধ করে দেবে। কিন্তু এই প্রি পিউপা স্টেজটা যখন শেষ হয়ে যাবে, 7 দিন সময় যখন অতিবাহিত হয়ে যাবে, তখন মোটামুটি সবগুলো প্রি পিউপা বা প্যারেট পোকা তাদের
মুখের অংশটা হুকে পরিণত করে নেবে এবং খাবার দাবার খাওয়াটা একেবারেই বন্ধ করে দেবে। সেই সাথে শরীরের রঙটা এদের ছাই কালার থেকে কালো কালার পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এই প্রি পিউপাগুলোর শরীরের রং কালো কালার হওয়ার অর্থ হচ্ছে এরা প্রি পিউপা স্টেজ থেকে পিউপা স্টেজে চলে গেছে। প্রি পিউপা, প্রি অর্থ শব্দটা ব্যবহার করা হয়েছে এই কারণে যে পিউপার আগের অবস্থা। যখন প্রি পিউপার শরীরের কালারটা কালো হয়ে যাবে এবং শরীরের উপরে একটা শক্ত খোলস তৈরি হয়ে যাবে, তখন এই প্রি পিউপা স্টেজ থেকে এরা পিউপা স্টেজে চলে যাবে। এবং পিউপা স্টেজে চলে গেছে কিনা এটা পরীক্ষা করার দুইটা উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে 4-5টা কালো এই প্যারেট পোকাকে আমরা যদি নিয়ে মোটামুটি 1 মানুষ উপর থেকে পাকা মেঝের উপরে ফেলে দিই, তাহলে ঝনাত করে একটা শব্দ হবে। এই ঝনাত করে শব্দ হওয়াটা বোঝায় যে উপরে একটা শক্ত খোলস তৈরি হয়ে গেছে এবং এরা পিউপাতে পরিণত হয়ে গেছে। আরও একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে পরীক্ষা করা যায়, কিন্তু এটার মাধ্যমে পরীক্ষা করলে আমাদের পোকাগুলোর ক্ষতি হতে পারে, যার জন্য এটার মাধ্যমে আমরা পরীক্ষা করি না। তবে এখানে আমি বলে দিচ্ছি সেটা পরীক্ষাটা কীরকম। এই ছাই রঙের প্রি পিউপা এবং কালো রঙের পিউপা যদি আমরা কিছু নিয়ে পানিতে রেখে দিই, তাহলে যেগুলো পিউপা হয়ে গেছে, যেগুলোর উপরে শক্ত কালো খোলস তৈরি হয়ে গেছে, সেগুলো পানিতে ভেসে থাকবে। আর যেগুলো এখনও পর্যন্ত পিউপা হয়নি সেগুলো পানিতে ডুবে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে যেই প্রি পিউপাগুলো এই পরীক্ষণের সময় পানিতে ডুবে যায়, এদের আসলে কিছু শারীরিক ক্ষতি হয়। ক্ষতি মানে কি, যে এরা আবার পিউপাতে পরিণত হতে 4-5 দিন সময় বেশি নাই। যার জন্য আমরা যদি পরীক্ষা করতে চাই তাহলে পানি দিয়ে পরীক্ষা না করে ওই যে ঝনাত শব্দের মাধ্যমে পরীক্ষা করব, তাহলে বুঝতে পারবো যে পিউপা হয়েছে কি না। আর সত্যি কথা বলতে কি, যে যখন বিষয়টার উপরে অভিজ্ঞতা চলে আসবে, আপনার অভিজ্ঞতা যখন অনেক বেশি হয়ে যাবে, তখন এভাবে পরীক্ষা করার কোনো প্রয়োজন হবে না। আপনি হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে সেটা প্রি পিউপা স্টেজে আছে নাকি পিউপা স্টেজে চলে গেছে। এখন কথা বলবো পিউপা স্টেজ নিয়ে। পিউপা স্টেজ নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে কালো রঙের নড়াচড়াবিহীন প্যারেট পোকা, মানে পিউপাগুলো কীরকম হয়, কালো রঙের, এবং এই পিউপাগুলো কোনো ধরনের নড়াচড়া করবে না, একেবারে মনে হয় মরার মতো হয়ে আছে, কিন্তু আসলে মরেনি। এই পিউপাগুলো কোনো ধরনের খাওয়া দাওয়া করবে না, কোনো ধরনের নড়াচড়া করবে না। এরা পছন্দ করে শুকনো সারফেস। এরা শুকনো সারফেস বলতে শুকনো জায়গা পছন্দ করে। খাবার যখন আমরা দিতাম লার্ভাকে, তখন সেখানে মোটামুটি 70% পানি দিতাম, একটু পানিতে ভেজা ভেজা থাকতো, সেগুলো লার্ভাগুলো মোটামুটি স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে থাকতো। কিন্তু যখন পিউপা হয়ে যাবে প্যারেট পোকাগুলো, তখন এই পিউপাগুলো পছন্দ করবে একেবারে শুষ্ক সারফেস। এই জন্য আমরা এই পিউপাগুলোকে সরাসরি প্লাস্টিকের ট্রেতে বা বোলে রাখতে পারি। কেউ চাইলে নারকেলের ছোবলার ভিতরে অথবা 3 ইঞ্চি বালু দিয়ে, শুকনো একদম শুকনো বালু, 3 ইঞ্চি বালু দিয়ে সেই বালুর উপরেও রাখতে পারে। তবে এটা কোনো বিশেষ সমস্যা নয়। পিউপা স্টেজে আসলে তেমন যত্ন নেওয়ার কিছু নেই। যত্ন নেওয়ার একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এই পিউপাগুলো পছন্দ করে কি শুকনো সারফেস। আর 2 নাম্বার যে জিনিসটা পছন্দ করে এবং বাধ্যতামূলকভাবে আমাদের ব্যবস্থা করা উচিত, সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। পিউপা স্টেজটা মোটামুটি 10 দিন স্থায়ী হয়। এই 10 দিন আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে পিউপাগুলোকে অন্ধকার পরিবেশে রাখার চেষ্টা করব। কেমন, যদি একটা 35 লিটারের গামলায় আমরা হাফ কেজি পিউপা রাখি, তাহলে সেই পিউপাটা রাখার পরে আমরা উপরটা একটা কালো কাপড় দিয়ে একেবারে বন্ধ করে দিব, সামান্য একটু ফাঁকা জায়গা রাখব। কেন, একেবারে বন্ধ করে দিলে সেটার ভেতরে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হবে। আর সামান্য একটু ফাঁকা জায়গা রাখবো এই জন্য যে 10 দিন সময়েই যখন অতিবাহিত হবে বা 5-6 দিন সময় যখন অতিবাহিত হবে, তখন এই পিউপাগুলোর শক্ত খোলস ভেঙে মাছি বের হয়ে আসার শুরু হয়ে যাবে।
ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যে অ্যাডাল্ট স্টেজটা সেটা শুরু হবে কখন? সেটা শুরু হবে যখন এই যে পিউপার যে কালো শক্ত খোলসের ভিতর থেকে মাছি বের হয়ে আসা শুরু করবে। এই মাছিটাই হচ্ছে অ্যাডাল্ট স্টেজ। মাছিগুলো আর নড়াচড়াবিহীন অবস্থায় থাকবে না। মাছিগুলো দেখতে বাড়িতে যে মাছিগুলো উড়াউড়ি করে সেগুলোর মতোই, তবে সেগুলোর চাইতে আকারে বড় হবে এবং সেগুলো বের হয়ে ওই যে গামলার ছোট্ট যে ফাঁকা অংশটা আমরা রেখেছিলাম সেটার ভিতর থেকে বের হয়ে এসে ওড়াউড়ি শুরু করবে। অ্যাডাল্ট স্টেজ খুবই গুরুত্বপূর্ণ। এই স্টেজে এই যে প্যারেট পোকা এগুলোর শারীরিক গাঠনিক বিরাট পরিবর্তন সাধিত হবে। বিরাট পরিবর্তনটা কীরকম? একেবারে নড়াচড়াবিহীন নিস্তেজ পিউপা থেকে উড়ে বেড়ানো মাছি বের হয়ে আসবে। পিউপার যে শক্ত কালো খোলস ছিল সেই খোলস ভেঙে মাছি, বাড়িতে যেরকম মাছি ওড়াউড়ি করে ঠিক সেরকমই হাউস ফ্লাইয়ের মতোই মাছি বের হয়ে আসবে। এই মাছিগুলোই অ্যাডাল্ট স্টেজের কি বলে এটাকে, এই মাছিগুলোকে অ্যাডাল্ট স্টেজ বলা হয়। এই অ্যাডাল্ট স্টেজে অনেকগুলো পরিচর্যার প্রয়োজন। পিউপাতে যেমন কোনো ধরনের পরিচর্যা করতে হয়নি, কিন্তু অ্যাডাল্ট স্টেজে অনেকগুলো পরিচর্যার প্রয়োজন। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে এই অ্যাডাল্ট স্টেজের এই মাছিগুলোকে এমন একটা ঘরে রাখতে হবে যে ঘর থেকে এরা পালায়ে উড়ে যেতে পারবে না। এই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে লাভ কেজ বানিয়েছি। লাভ কেজের উপরে আলাদা ভিডিও আছে, তবে এখানে ছোট করে সামান্য করে যদি বলি সেটা হচ্ছে যে লাভ কেজ হচ্ছে এমন একটা ঘর যেটা নেটের বা মশারির, এটার ভেতরে মাছিগুলো অবস্থান করে এবং সেগুলো উড়ে যাওয়ার কোনো স্পেস থাকে না। যেহেতু মশারির ঘর বা নেটের ঘর, সেক্ষেত্রে এগুলো উড়ে বাইরে চলে যেতে পারে না। এই লাভ কেজের বা অ্যাডাল্ট স্টেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, পিউপা স্টেজে এই যে পিউপাগুলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে থাকতে পছন্দ করত, কিন্তু এই অ্যাডাল্ট স্টেজে মাছিগুলো আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পছন্দ করবে না, বরং এরা সরাসরি সানলাইট খুঁজবে। এই জন্য যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে এই নেটের ঘরটা যদি পারা যায় তাহলে পুরোটাই সরাসরি সানলাইটের নিচে তৈরি করতে হবে। যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই অন্তত এক পাশ এমন পরিবেশে রাখতে হবে যাতে সানলাইটটা সরাসরি এই লাভ কেজের মধ্যে বা এই নেটের ঘরের মধ্যে প্রবেশ করতে পারে এবং বাইরের যে হচ্ছে বাতাস সেটাও যেন অন্তত এক পাশে সরাসরি এই নেটের গায়ে বাইরের বাতাসটা আঘাত লাগতে পারে বা প্রবেশ করতে পারে। যদি এটাও সম্ভব না হয় যে কোনো ধরনের সানলাইটের ব্যবস্থা করা যাচ্ছে না, তাহলে সর্বশেষ যে একটা উপায় আছে সেটা হচ্ছে যে এই লাভ কেজের উপরে একটা বড় 2-3টা বড় ফ্লুরেসেন্ট বাল্ব বা এই যে লাল বাল্বগুলো আছে এই বাল্বগুলো সেট আপের ব্যবস্থা করতে হবে যাতে প্রচণ্ড আলো এবং তাপ সৃষ্টির ব্যবস্থা করা যায়। সেই ক্ষেত্রে এটা সানলাইটের বিকল্প হিসেবে কাজ করবে, তবে সানলাইটের পরিপূরক না। সানলাইট যেরকম তাদের যৌন মিলনের ক্ষেত্রে বা তাদের ব্রিডিংয়ের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বেশি উপকারী, এটা তত বেশি উপকারী না, তবে এটা দিয়েও কাজ চালানো যাবে। এই অ্যাডাল্ট স্টেজ বা লাভ কেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ব্রিডিং হয়, এখানেই ডিম পাড়ায় এবং এখানেই আপনার যে খামার সেটার যে হচ্ছে উৎপাদন সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে যদি এটা আপনি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারেন। অ্যাডাল্ট স্টেজে যে লাভ কেজ সেটার ভেতরে মাছিগুলো সাধারণত 7 দিন পর্যন্ত স্থায়ী হয়, মোটামুটি 7 দিন স্থায়ী হয়। এর মধ্যে প্রথম দিনে তো পিউপা থেকে মাছি আকারে বের হয়ে আসে, 1 দিন 2 দিন সময় লাগে এদের শারীরিক গঠনটা সম্পন্ন করতে। তৃতীয় বা চতুর্থ দিনে এদের যে যৌনাঙ্গ সেটা ঠিকঠাকভাবে গঠিত করে নেয়। মোটামুটি পঞ্চম বা ষষ্ঠ দিনে এরা যৌন মিলন করে, চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ দিনে যৌন মিলনটা সম্পন্ন করে এবং যৌন মিলনের পরেই পুরুষ যে মৌমাছিটা থাকে, মৌমাছি না আসলে পুরুষ যে মাছিটা থাকে সেইটা মারা যায়, আর নারী মাছিটা ডিম পাড়ার জন্য একটা জায়গা খোঁজে এবং এই ডিম পাড়ার যে জায়গাটা সেটাকে আমরা বলি হচ্ছে
এগ কিস মানে ডিমের খাঁচি আর কি। এই ডিমের খাঁচি তৈরির যে প্রসেসটা সেটা একটু বড় প্রসেস, সেটা আলাদা ভিডিওতে দেখানো হবে। এখানে শুধু শর্টে দেখানো হচ্ছে যে ডিম পাড়ার জন্য এরকম একটা বিশেষ ব্যবস্থা রাখতে হয়, যেখানে মাছিগুলো এসে কাঠের সঙ্গে বা কার্ডবোর্ডের সঙ্গে লেপ্টে থেকে ডিমগুলো পারে, এবং এই ডিম পাড়ার পরে এই যে লেডি বা ফিমেল মাছি এগুলোও মারা যায়। এরপরে শুরু হয় আবার সেই প্রথম প্রসেস, ডিম কালেক্ট করা। এই ডিমগুলো কালেক্ট করে আবার হ্যাচিং থেকে লার্ভা, এভাবেই পুরো প্রসেসটা চলতে থাকে। তবে এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আরও আগে বলা দরকার ছিল কিন্তু স্কিপ করে গেছি বা মিস করে গেছি। সেটা হচ্ছে কি যে লাভ কেজের ভিতরে আরও একটা ব্যবস্থা আমাদের তৈরি করে দিতে হবে। সেটা হচ্ছে যে সারপ্রাইজিং তথ্য, এই মাছিগুলো যখন মাছি হয়ে যায় তখন আর কিছু খায় না, কারণ এদের শরীরের ভেতরে যে ডাইজেস্টিভ অর্গান বা হজম করার সংক্রান্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এদের শরীরে থাকে না। তবে এদের একটা খাবার আমাদের পরিবেশন করতে হবে, সেটা হচ্ছে যে চিনি মিশ্রিত পানি, এবং সেটা এদেরকে প্রোভাইড করার যে পদ্ধতি সেটাও একটু আলাদা। কীরকম? লাভ কেজের ভেতরে বড় বড় পাতা বিশিষ্ট গাছ বা পাতায় রাখতে হবে, যেমন কলার পাতা কেটে এনে সেগুলো দড়ি দিয়ে বেঁধে দিতে পারি, বা পেঁপের পাতা কেটে এনে দড়ি দিয়ে বেঁধে দিতে পারি, বা এরকম আরও কিছু গাছ যেমন কদম পাতা এনে দড়ি দিয়ে বেঁধে দিতে পারি। এই পাতাগুলো এখানে যেরকম ফুটেজে দেখানো হচ্ছে, সামান্য যেটা দেখানো হচ্ছে, এটার উপরে লাভ কেজের উপরে আলাদা ভিডিও তৈরি করতে হবে এবং সেটা আপনাদের দেখাতে হবে, তাছাড়া আপনারা সবগুলো বিষয় বুঝতে পারবেন না। তবে যাই হোক, এই যে বড় বড় পাতা, এই বড় বড় পাতাগুলোতে স্প্রে মেশিনের মাধ্যমে চিনি মিশ্রিত পানিগুলো দিনে একবার বা দুইবার স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে এই মাছিগুলো এই পাতার উপরে বসবে এবং এদের যে জিহ্বার মতো একটা অংশ থাকবে বা শুং যেটাকে বলে, বা এরকম মুখের সামনে থাকবে, এইটা দিয়ে জাস্ট এই পানিগুলোর স্বাদ নেবে। এরা যে পানিগুলোকে খেয়ে ফেলবে, হজম করবে, এরকম কোনো অর্গান আসলে এদের নাই। কিন্তু এই চিনি মিশ্রিত পানিগুলো যখন এরা স্বাদ নেওয়ার চেষ্টা করবে বা একটু জিহ্বাতে নেবে, তখন এদের মধ্যে একটা তেজ আসবে, এবং এই তেজটাই এদের যৌন মিলনের ক্ষেত্রে খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং এদের যে 7 দিনের প্রসেস এটা খুব দ্রুত সম্পন্ন করাবে। আর আপনার ডিমের যে পরিমাণটা সেটাও মোটামুটি একটু বেশি হবে। এই যে মোটামুটি গত 30-35 মিনিট যে বিষয়গুলো আলোচনা করলাম, যে স্টেজগুলো নিয়ে আলোচনা করলাম, এটাই হচ্ছে আসলে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের জীবনী বা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের যে ধাপগুলো, এই যে আলোচনা এটাই। তবে বিষয় হচ্ছে কি যে যদি আপনি ঠিকঠাক মতো সবগুলো ধাপ নিয়মানুসারে মেনটেন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার খামারে প্রত্যেকবার ব্রিডিংয়ের পরে কয়েক গুণ সৈনিক আপনি পাবেন, যেগুলো আপনি মুরগি, হাঁস বা মাছের ফিড হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে ভিডিওটা তৈরি করা হলো, 40 মিনিট হোক আর 50 মিনিট হোক, এই ভিডিওতে আসলে আমরা সবগুলো বিষয়ের উপরে জাস্ট টাচ দিয়ে গেছি। যেমন ডিমের কেসটা কেমন হয়, লাভ কেজের ভেতরটা কেমন হয়, বা হ্যাচিংটা কেমন হয়, এই বিষয়গুলো আমরা পুরোপুরি বিস্তারিত দেখাতে পারিনি। আমরা ভবিষ্যতে আমাদের খামারের যে প্রোডাকশান বা আমাদের খামারের যে মাছি বা আমাদের খামারের যে প্যারেট পোকা, সেগুলোকে ব্যবহার করেই প্রত্যেকটা বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও তৈরি করব, এবং আমাদের এই যে ফেসবুক পেজ ফার্মার ফাদার, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে প্রত্যেকটা ভিডিও আপলোড করা হবে। আপনারা যদি সেগুলো দেখতে চান, সেই ক্ষেত্রে ফেসবুক পেজে আমাদের ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, অথবা ফেসবুক পেজে নক করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে www.facebook.com/myfatherisfarmer।